সিরাজদৌল্লা নাটক আলোচনার পূর্বে তোমাদের সঙ্গে একটু নাটক বিষয় নিয়ে একটু আলোচনা করে নেব। নাটক কি, এই বিষয়টা আমাদের আগে জানতে হবে। নাটক হচ্ছে রঙ্গমঞ্চে মানব জীবন কাহিনীর রক্তমাংসের মানুষের অভিনয়ে মুক্ত করে তোলে যে শিল্প মাধ্যম, তাকেই নাটক বলে। অর্থাৎ রঙ্গমঞ্চে মানব জীবন কাহিনীর যে ঘটনা, সেই ঘটনাকে মানুষের যে ঘটনা, সেই ঘটনাকে অভিনয়ের দ্বারা মুক্ত করে তোলে যে শিল্প মাধ্যম, তাকেই নাটক বলে। সাহিত্যের অন্যতম প্রসিদ্ধ একটি শাখা হচ্ছে এই নাটক। অন্যান্য শিল্পের মতো নাটকেও রয়েছে নানা মাত্রিকতা। বিভিন্ন ধরনের নাটকের বিভিন্ন রকমের আবেদন থাকে এবং সেই অনুযায়ী বিষয়বস্তু গড়ে ওঠে। এই বিভিন্ন ধরনের নাটকের মধ্যে অন্যতম হচ্ছে ঐতিহাসিক নাটক। সাধারণভাবে ইতিহাসের কোনো ঘটনাকে কেন্দ্র করে যে নাটক রচিত হয় তাই ঐতিহাসিক নাটক। ইতিহাসকে উপজীব্য করেই ঐতিহাসিক নাটকের কাহিনী ও চরিত্র সৃষ্টি করা হয়ে থাকে। ঐতিহাসিক নাটকে ইতিহাস ও সাহিত্যের রস দুইই বর্তমান থাকে, আর এই রস সৃষ্টির প্রয়োজনে নাট্যকারকে কখনো কখনো ইতিহাসের ঘটনার সঙ্গে সঙ্গতি রেখে দু চারটি অপ্রধান চরিত্র কল্পনা করে নিতে হয় এবং ছোটোখাটো কিছু কল্পিত ঘটনারও সন্নিবেশ ঘটাতে হতে পারে। তাহলে এই গেল নাটক বা মূলত ঐতিহাসিক নাটক বিষয়টা কি, সেই বিষয়টা নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করলাম। এবার তোমাদের পাঠ্য শচীন্দ্রনাথ সেনগুপ্তের সিরাজদৌল্লা নাটকের বিষয়ে আলোচনা করব। তার আগে মূল ঘটনার প্রবেশের পূর্বে আমাদের কতকগুলি বিষয় জেনে নিতে হবে। প্রথম কথা আসি, সিরাজদৌল্লা নাটক, এই নাটকটি শচীন্দ্রনাথ সেনগুপ্ত লিখেছিলেন 1938 খ্রিস্টাব্দে। এই নাটকটিতে 3টি অঙ্ক রয়েছে। নাটকটি 3টি যে অঙ্ক রয়েছে তার মধ্যে দ্বিতীয় অঙ্কের প্রথম দৃশ্য, সেইটুকুই আমাদের পাঠ্য হিসাবে দেয়া আছে। এখানে নাটকটি পড়তে গিয়ে আমরা সিরাজকে মানবিক দৃষ্টিভঙ্গির যে প্রকাশ, অর্থাৎ সিরাজ চরিত্রের যে মানবিক দৃঢ়তা, যে মানসিকতায় মানবিক দৃষ্টিভঙ্গির প্রাধান্য, সেটাই এখানে ফুটে তুলেছেন লেখক শচীন্দ্রনাথ সেনগুপ্ত। এই নাটকে মূলত ইংরেজদের যে বাণিজ্যিক মূল্যবোধ বা বাণিজ্যিক দৃষ্টিভঙ্গি, তার সাথে সিরাজের মানবিক মূল্যবোধের যে লড়াই, যে দ্বন্দ্ব, সেটাই প্রধান হয়ে উঠেছে। এখানে সিরাজদৌল্লা নাটকে প্রবেশের পূর্বে আমাদের কিছু তথ্য আগে জেনে রাখা দরকার। আলীবর্দী খাঁ, যিনি সম্পর্কে ছিলেন সিরাজদৌল্লার দাদু, আলীবর্দী খাঁ ছিলেন অত্যন্ত দূরদৃষ্টিসম্পন্ন, দক্ষ ও ধুরন্ধর পরিচালক ও প্রশাসক। 1740 খ্রিস্টাব্দে তিনি মুর্শিদ কুলি খাঁর নাতি তৎকালীন নবাব সরফরাজ খাঁকে মুর্শিদাবাদে থেকে 11 ক্রোশ দূরে গড়িয়ার মাঠে এক ভয়াবহ যুদ্ধে পরাজিত করে বাংলা, বিহার, উড়িষ্যার মসনদে বসেন। আলীবর্দী খাঁ তার দাদা হাজি আহমেদের 3 পুত্র সন্তান ছিল: মোহাম্মদ রেজা খাঁ বা নওয়াজিস মোহাম্মদ, আকা সৈয়দ আহমদ ও জৈনুদ্দিন। নবাব আলীবর্দী খাঁ তার 3 কন্যা সন্তান ছিল, তার কোনো পুত্র ছিল না। জ্যেষ্ঠা কন্যা ঘসেটির সাথে নওয়াজিস মোহাম্মদের, মধ্যম কন্যা মুনিরা বেগমের সাথে আকা সৈয়দ আহমেদের ও কনিষ্ঠ আমিনা বেগমের সাথে জৈনুদ্দিনের বিবাহ দেন। ফলে উত্তরাধিকার আসার 2টি পথ একটি পথে এসে মেশে। পরে নওয়াজিস মোহাম্মদ ঢাকার শাসনভার, আকা সৈয়দ আহমদ উড়িষ্যার ও জৈনুদ্দিন বিহারের শাসনভার গ্রহণ করেন। 1750 খ্রিস্টাব্দে আলীবর্দী খাঁয়ের বরখাস্ত করা এক সেনাপতি মুরাদ শের খাঁ
তার হাতে খুন হন জৈনুদ্দিন। জৈনুদ্দিনের 3 পুত্র ছিল, মির্জা মামুদ, সিরাজদৌল্লা ও একরামউদ্দৌলা। এই একরামউদ্দৌলা সম্পর্কে বলে রাখা দরকার, এই একরামউদ্দৌলা ঘসেটি বেগমের দত্তক নেওয়া পুত্র। ঘসেটি বেগমের নিজস্ব কোনো সন্তান ছিল না, তাই তিনি একরামউদ্দৌলাকে দত্তক নিয়েছিলেন। এদিকে সিরাজ বাবার মৃত্যুর পর হলেন বিহারের সুবেদার, তবে তিনি স্বাধীন ছিলেন না। রাজা জানকীরাম সিরাজের প্রতিনিধিরূপে পাটনায় থেকে বিহার শাসন করতেন। একসময় সিরাজ নিজেই বিহারের স্বাধীন অধিপতি হবার অভিলাষে পাটনায় রওনা হন, কিন্তু রাজা জানকীরাম আলীবর্দী খাঁর অনুমতি ছাড়া সিরাজের হাতে ক্ষমতা হস্তান্তরে রাজি ছিলেন না। ফলে উভয় পক্ষের তুমুল যুদ্ধ শুরু হলো ও সিরাজও বাজেভাবে হেরে গেলেন। দৌহিত্রের এমন আচরণে উদ্বিগ্ন হয়ে আলীবর্দী খাঁ তৎক্ষণাৎ পাটনায় উপস্থিত হয়ে তার নিজের কাছে তিনি সিরাজকে রাখেন। তখন থেকেই সিরাজ আলীবর্দী খাঁর সান্নিধ্য পান। 1756 খ্রিস্টাব্দের প্রথম ভাগে নওয়াজিস মোহাম্মদ ও এর কিছু পরে আকা সৈয়দ আহমদ অকালেই মারা যান। সেই শোকে বিহ্বল হয়ে ওই বছরই মারা যান নবাব আলীবর্দী খাঁ। এই অবস্থায় উত্তরাধিকার হিসেবে রইলেন সিরাজ ও তার 2 ভাই এবং মধ্যমা কন্যা মুনিরা বেগমের সন্তান শওকত জং। এখানে শওকত জংয়ের কথাটা তোমাদের মনে রাখতে হবে। শওকত জংয়ের কথা নাটকে আলোচনা প্রসঙ্গে এসেছে। যেহেতু সিরাজ শৈশব থেকেই আলীবর্দী খাঁয়ের সান্নিধ্য পান এবং তিনি সিরাজকে নিজের আদর্শ দিয়ে গড়ে তুলেছিলেন, নিজে সিরাজকে অস্ত্রবিদ্যা, রাজনীতি ও রাজ্য পরিচালনার খুঁটিনাটি শিক্ষাদান করেছিলেন এবং তাকে সিংহাসনে বসার উপযুক্ত করে গড়ে তুলেছিলেন, তাই আলীবর্দী খাঁর মৃত্যুর পর বাংলা, বিহার, উড়িষ্যার নবাব হলেন সিরাজউদ্দৌলা। এ যেন যোগ্যতমের উদ্বর্তন, এই হিসাবেই একে চিহ্নিত করা যেতে পারে। এখানে ঘটনাচক্রে এই ছিল মূল বিষয়। তো এখানে কতগুলি চরিত্র তোমাদের বলে রাখি। শওকত জং, যিনি ছিলেন আলীবর্দীর মধ্যমা কন্যা মুনিরা বেগম, তার সন্তান। এই শওকত জং যিনি সিরাজের বদলে যিনি সিংহাসনে মসনদে আরোহণ করলে অনেকেই খুশি হতো, সেই শওকত জংয়ের সঙ্গে যুদ্ধ করে সিরাজকে তার মসনদ কায়েম রাখতে হয়েছিল। তাছাড়াও মোহাম্মদী বেগ, যিনি সিরাজের মা আমিনা বেগমের পালিত পুত্র, এরা প্রথমে এই শওকত জং, মোহাম্মদী বেগ এরা সিরাজের সিংহাসন আরোহণের বিরোধিতা করেছিল। এছাড়া একরামউদ্দৌলা, যিনি ঘসেটি বেগমের পালিত পুত্র, ঘসেটি বেগম চেয়েছিলেন তিনি একরামউদ্দৌলা সিংহাসনে বসুন, যদিও সেটা সম্ভব হয়নি। তাহলে মূল নাটকে প্রবেশের আগে আমরা দেখলাম যে সামগ্রিক ঘটনাবলিতে যে দেখা যাচ্ছে সিরাজের সিংহাসন আরোহণ অনেকের চোখেই সেটা পছন্দ হয়নি, অনেকের কাছেই সেই ব্যাপারটা পছন্দসই হয়নি। তাই সিরাজ সে যে মানবিক দৃষ্টিভঙ্গি বজায় রেখে আমরা নাটকের আলোচনায় দেখব, তিনি সকলকে কাছে নিয়ে বাংলার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে স্বাধীন বাংলাকে তিনি বজায় রাখতে চেয়েছিলেন। তার সেই একনিষ্ঠ মানবিক উদ্যোগটাই আমাদের চোখে পড়বে। এরপর আমরা আলোচনায় আসব। আলোচনায় শুরু হচ্ছে সেখানে রয়েছে দরবার কক্ষ। সিরাজ সিংহাসনে উপবিষ্ট, কর্মচারীরা যথাস্থানে উপবিষ্ট। সভাসদদের মাঝে মির্জাফর, মোহনলাল, মীরমদন, রায়দুর্লভ একদিকে, অন্যদিকে রাজবল্লভ, জগৎ শেঠ, ওয়াটস, মসিয়েলা দণ্ডায়মান রয়েছেন। গোলাম হোসেন যথারীতি নবাবের পায়ের কাছে বসিয়ে আছেন। গোলাম হোসেন হচ্ছেন নবাবের খুব কাছের একজন, তিনি নবাবের পায়ের কাছে বসিয়ে আছেন। এখানে নাটক শুরু হচ্ছে ইংরেজ একজন দূত ওয়াটস, তার সঙ্গে কথোপকথনের মধ্যে দিয়ে। এই ওয়াটসের পরিচয় তোমাদের দিয়ে দিই আগে। ওয়াটস হচ্ছে কাশিমবাজার যে কুঠি, সেই কাশিমবাজার কুঠির অধিপতি তিনি ছিলেন।
এবং এই ওয়াটস ছিলেন যখন সিরাজ কলকাতা আক্রমণ করে, সেই কলকাতা আক্রমণ করার সময় ওয়াটস সঙ্গী ছিলেন, সিরাজের সঙ্গী ছিলেন। কিন্তু ওয়াটস তার সভাতে থাকা সত্ত্বেও, সভাসদ হিসাবে স্থান পাওয়া সত্ত্বেও সিরাজের সভায় তিনি সিরাজের বিরুদ্ধে বিভিন্ন রকম ষড়যন্ত্র করেছিলেন। এমনকি সিরাজের বিভিন্ন আত্মীয় পরিজন তাদের সঙ্গেও তিনি বিভিন্ন রকম কূট পরামর্শে নিযুক্ত হয়েছিলেন এবং সিরাজের বিরুদ্ধে তার আত্মীয় পরিজনদের অবধি তিনি বিষিয়ে তুলেছিলেন। এখানে যে বাণিজ্যিক দৃষ্টিভঙ্গি, যে ইংরেজের বাণিজ্যিক মূল্যবোধের যে পরিচয়, সেই মূল্যবোধকে লড়াই করতে গিয়ে সিরাজ তার মানবিক মূল্যবোধকে তুলে ধরতে চেয়েছিলেন। শুরু করি নাটক। সিরাজদৌল্লার পাঠ শুরু করছি, তোমাদের বুঝতে সুবিধাই হবে। সিরাজ বলছেন, ওয়াটস বলছেন, ইয়োর এক্সিলেন্সি হচ্ছে বলুন জাহাপানা বা বলুন হুজুর, এরকমই যার অর্থ করলে হয়। সিরাজ বলছেন, কলকাতা জয়ে যখন আমরা যাত্রা করি তখন তুমি আমার সঙ্গে সঙ্গেই ছিলে, সুতরাং কলকাতা জয়ের ইতিহাস তুমি জানো যে কলকাতা জয় করে সেই নগরের নাম আমরা আলীনগর রাখি। এই প্রসঙ্গে তোমাদের বলে রাখি, সিরাজ যখন সিংহাসনে আরোহণ করলেন, যখন মসনদে তিনি আরোহণ করলেন 1756-তে, তখন ইংরেজরা তাকে কোনো উপঢৌকন পাঠায়নি। এই সিরাজের সিংহাসনে অধিষ্ঠিত হওয়াকে তার পরিবারের অনেকে মেনে নিতে পারেনি। গোপনে তার বিরুদ্ধে অনেকেই ষড়যন্ত্র করতে থাকে, এই প্রসঙ্গ তোমরা আগে জেনেছ। এরকম অবস্থায় তিনি ইংরেজদের বলেছিলেন যে তারা বাণিজ্য করুক, কিন্তু তাদের আলাদা করে কোনো দুর্গ স্থাপনের প্রয়োজন নেই। কিন্তু ইংরেজরা সেই কথায় কান না দিয়ে তারা সেই নির্দেশ অমান্য করে তারা ফোর্ট উইলিয়াম তৈরি করে, এখানে কলকাতায় দুর্গ তৈরি করে। সেখানে তাই ইংরেজরা সিরাজের কথা না মানায় সিরাজ 1756 খ্রিস্টাব্দের 20 জুন কলকাতা আক্রমণ করেন এবং ফোর্ট উইলিয়াম দখল করেন এবং আলীবর্দী খাঁর নাম অনুসারে কলকাতার নাম আলীনগর রাখেন। নবাব এরপর মুর্শিদাবাদ ফিরে এলে ইংরেজরা পুনরায় কলকাতা দখল করে। তাহলে এই আলীনগর কেন নাম রাখেন? সেই আলীবর্দী খাঁয়ের নাম অনুযায়ী, যেটা তোমরা দিয়েছিলে। এরপর শুরু হচ্ছে, আলোচনায় আসি। ওয়াটস বলছেন, জানি এক্সিলেন্সি। সিরাজ বলছেন, আলীনগরে তোমাদের কোম্পানির সঙ্গে যে সন্ধি হয় তার সব শর্তও তোমাদের জানা আছে। এই আলীনগরের কোম্পানির সঙ্গে যে সন্ধি, এখানে কি হলো, যখন 1756 খ্রিস্টাব্দে 20 জুন কলকাতা আক্রমণ করলেন সিরাজ, ফোর্ট উইলিয়াম দখল করলেন এবং আলীবর্দীর নামে তিনি কলকাতার নাম আলীনগর রাখলেন। নবাব তারপর মুর্শিদাবাদ ফিরে এলেন। কিন্তু ইংরেজরা কী করলো, তারা পুনরায় কলকাতা দখল করলো। মাদ্রাজে ইংরেজদের যে নৌবহর ছিল, সেই নৌবহর নিয়ে এসে ওয়াটসনের নেতৃত্বে, যিনি ছিলেন নৌসেনাধ্যক্ষ ইংরেজদের, ওয়াটসনের নেতৃত্বে কলকাতা তিনি পুনরুদ্ধার করেন এবং 1757 খ্রিস্টাব্দের 9ই ফেব্রুয়ারি আলীনগরের সন্ধি হয়, যাতে ইংরেজরা কিছু সুযোগ সুবিধা পেলেও তারা বলে তারা কি নবাবের অনুগামী হয়েই থাকবে। তাই সিরাজ এই কথাই ওয়াটসকে মনে করিয়ে দিচ্ছেন যে আলীনগরে তোমাদের সঙ্গে, তোমাদের কোম্পানির সঙ্গে যে সন্ধি হয় তার সব শর্ত তোমাদের জানা আছে। অর্থাৎ ইংরেজরা সেই শর্ত মেনে চলছে না। আরও বলছেন, তোমাদের কোম্পানির সন্ধির সকল শর্ত যাতে রক্ষা করে তারই জন্য প্রতিভূরূপে তোমাকে মুর্শিদাবাদে রাখা হয়েছে। কোম্পানি সন্ধি শর্ত রক্ষা না করলে যুদ্ধ ঘোষণার আগেই তোমাকে আমরা তোপের মুখে উড়িয়ে দিতে পারি, জানো। অর্থাৎ কামানের মুখে যেহেতু সন্ধির শর্ত রক্ষিত হচ্ছে না, তাই ওয়াটসকে সিরাজ হুমকি দিচ্ছেন যে তোমাকে আমরা তোপের মুখে উড়িয়ে দিতে পারি। ওয়াটস আবার বলছেন, জানি ইয়োর এক্সিলেন্সি। সিরাজ বলছেন, তুমি প্রস্তুত হও। ওয়াটস এদিকে বলছেন, আমি জানিলাম না আমাদের অপরাধ। সিরাজ বলছেন, তোমাদের অপরাধ সভ্যতার শিষ্টাচারের সীমা অতিক্রম করেছে।
স্পর্ধা তোমাদের আকাশস্পর্শী হয়ে উঠেছে। শুধু শান্তিভঙ্গের আশঙ্কায় আমি এতদিন তোমাদের সঙ্গে ভদ্র ব্যবহার করে এসেছি, কিন্তু ভদ্রতার অযোগ্য তোমরা। ওয়াটস বলছেন আবার, আপনার অভিযোগ আমি বুঝিতে পারলাম না। সিরাজ বলছেন, মুন্সিজি, অ্যাডমিরাল ওয়াটসনের পত্র। মুন্সিজি একখানি পত্র বাহির করলেন। মুন্সিজি মানে যিনি বিভিন্ন দরবারের যে পত্র প্রেরিত হয়, পত্র যিনি পাঠ করেন। সিরাজ বলছেন, এই পত্র সম্বন্ধে তুমি কিছু জানো? মুন্সি পত্র ওয়াটসকে দিলেন। ওয়াটস পড়তে লাগিলেন। শেষের দিকে কী লেখা আছে সিরাজ জানতে চাইলেন। শেষের দিকে কী লেখা আছে? ওয়াটস বলছেন, I now acquaint you that the remainder of the troops which should have been here long since will be at Calcutta in a few days, that in a few days more I shall dispatch a vessel for more ships and more troops, and that I will kindle such a flame in your country as all the water in the Ganges shall not be able to extinguish. সিরাজ বলছেন, মুন্সিজি, এই পত্রের মর্ম সভাসদদের বুঝিয়ে দিন। মুন্সি পত্র লইয়া বাংলা তর্জমা শোনাইলেন। মুন্সিজি পড়ছেন, কর্নেল ক্লাইভ যে সৈন্যের কথা উল্লেখ করিয়াছিলেন তাহা শীঘ্রই কলিকাতায় পৌঁছবে। আমি সত্তর আর একখানা জাহাজ মাদ্রাজে পাঠাইব, সংবাদ দিব যে আরও সৈন্য এবং আরও জাহাজ বাংলায় আবশ্যক। বাংলায় আমি এমন আগুন জ্বালাইব যাহা গঙ্গার সমস্ত জল দিয়াও নিভানো যাইবে না। অর্থাৎ এখানে যে চিঠি পাঠানো হয়েছে সেই চিঠিতে ভীতি প্রদর্শনের যে ইঙ্গিত সেটা স্পষ্ট। সিরাজ তাই বলছেন, ওয়াটস, এ ভীতি প্রদর্শনের অর্থ কী? ওয়াটস বলছে, অ্যাডমিরাল এ কথা কেন লিখিয়াছেন আমি বুঝি না। সিরাজ বলছেন, বুঝিয়ে আমি দিচ্ছি মুন্সিজি, ওয়াটসের পত্র। মুন্সি পত্র বার করলেন। আপনিই পড়ুন, ওর হাতে দেবেন না। আচ্ছা, ওকে একবার দেখিয়ে নিন। তাহলে ওয়াটসও পত্র লিখেছিলেন, সেই পত্র মুন্সি সেটা সিরাজের হাতে পৌঁছেছে। সিরাজের গুপ্তচর ব্যবস্থা, সিরাজদৌল্লার গুপ্তচর ব্যবস্থা খুবই শক্তপোক্ত ছিল, তাই তিনি বিভিন্ন গুপ্তচর মাধ্যমে বিভিন্ন সংবাদ পেতেন। সেরকমই সেই গুপ্তচরের মাধ্যমে তার হাতে ওয়াটসের পত্র এসে পৌঁছেছে। সেই প্রসঙ্গে বলছেন, মুন্সিজিকে বলছেন যে আপনি সেই পত্রটা, ওয়াটসের পত্রটা পড়ে শোনান, কিন্তু ওর হাতে দেবেন না, অর্থাৎ ওয়াটসের হাতে দেবেন না, ওকে একবার দেখিয়ে নিন। সিরাজ বলছেন, ওয়াটসকে দেখিয়ে বলছেন, ওয়াটসকে পত্র বলতে পারো যে তোমার হাতের লেখা নয়? ওয়াটস বলছে, হ্যাঁ আমি লিখিয়াছি। সিরাজ বলছেন, পড়ুন মুন্সিজি। মুন্সিজি পড়ছেন, ইট ইজ ইম্পসিবল টু রিলাই আপন দ্য নবাব অ্যান্ড ইট উইল বি ওয়াইজ টু অ্যাটাক চন্দননগর। নবাবের উপর নির্ভর করা অসম্ভব, চন্দননগর আক্রমণ করাই বুদ্ধিমানের কাজ। সিরাজ বলছেন, তোমাদের অভদ্রতার ঔদ্ধত্যের আরও পরিচয় চাও? জেনে রাখো, তাও আমি দিতে পারি। আমার সভাসদরা, আমার স্বদেশীয়রা তারস্বরে ঘোষণা করে আমি নির্বোধ, অত্যাচারী, বিলাস সর্বস্ব, কিন্তু আমি যে সকলের শয়তানির সন্ধান রাখি তার সামান্য পরিচয় আজ দিয়ে রাখলাম। তুমি ওয়াটস, তুমি আমারই দরবারে স্থান পেয়ে আমার সভাসদদের আমারই বিরুদ্ধে উত্তেজিত করো। কলকাতায় ইংরেজদের উপদেশ দাও আমারই আদেশ লঙ্ঘন করে কাজ করতে। জানো এর শাস্তি কী? অর্থাৎ এখানে দেখা যাচ্ছে ওয়াটসকে আলীনগরের সন্ধির শর্ত রক্ষার জন্য সিরাজ তার সভায় স্থান দিয়েছেন সভাসদ হিসাবে। কিন্তু ওয়াটস কী করছেন, তিনি ইংরেজদের হয়ে কীভাবে সিরাজকে সিংহাসনচ্যুত করা যায় বা কীভাবে বাংলা শাসনকে দখলে রাখা যায় সেই প্রচেষ্টা যেমন করছেন, তেমনি সিরাজকে কীভাবে সিংহাসনচ্যুত করা যায় তাই জন্য তিনি অন্যান্য সভাসদদের সঙ্গেও গোপনে ষড়যন্ত্র করছেন সিরাজের বিরুদ্ধে। সিরাজ সেই ঘটনা টের পেয়েছেন, তার গুপ্তচর ব্যবস্থা খুবই শক্তপোক্ত, তাই তিনি বলছেন ওয়াটসকে, আমার তো সবই জানা, তুমি একদিকে আমার সভাসদদের আমারই বিরুদ্ধে উত্তেজিত করছো, আবার কলকাতায় ইংরেজদের উপদেশও দিচ্ছ, জানো এর শাস্তি কী? ওয়াটস বলছেন, পানিশ মি ইউর এক্সিলেন্সি, ইফ ইউ উইল আই ক্যান অনলি সে দ্যাট আই হ্যাভ ডান মাই ডিউটি। অর্থাৎ আমি আমার কর্তব্যই করেছি, আপনি আমায় শাস্তি দিতে চাইলে জাহাপানা আপনি আমায় শাস্তি দিতে পারেন। সিরাজ বলছেন, এই মুহূর্তে তুমি আমার দরবার ত্যাগ করো, ভবিষ্যতে আর কখনো এই দরবারে তুমি স্থান পাবে না। তোমার কোম্পানি যদি সদ্ব্যবহার দিয়ে আমাকে আবার খুশি করতে পারে, তা হলো কোম্পানির প্রতিনিধি হিসাবে কোনো সচ্চরিত্র ইংরেজকে আমি দরবারে স্থান দেবো, তোমাকে নয়, আর তাও এখন নয়, যাও। ওয়াটস বলছেন, ফেয়ারওয়েল ইওর এক্সিলেন্সি। নবাবকে কুর্নিশ করিয়া ওয়াটস বাহির হইয়া গেলেন।
এবার এখানে আরেকটি চরিত্র উপস্থাপন হচ্ছে, যিনি রাজবল্লভ, যিনি রাজদুর্লভের পুত্র। তিনি বলছেন, জাহাপানা। সিরাজ বলছেন, একটু অপেক্ষা করুন রাজা। মসিয়েলাকে উদ্দেশ্য করে বলছেন, মসিয়েলা বলছেন, অ্যাট ইয়োর কমান্ড ইয়োর এক্সিলেন্সি, অর্থাৎ জাহাপানা আপনার আদেশপূর্বক। সেই মসিয়েলা সিংহাসনের সামনে গিয়ে কুর্নিশ করে সিরাজকে কুর্নিশ জানালেন। সিরাজ বলছেন, অর্থাৎ এখানে মসিয়েলা হচ্ছেন ফরাসি, যে বাংলাদেশে যে ইংরেজ এবং ফরাসি দুই পক্ষই বাণিজ্য করতে এদেশে এসেছিল, এবং এই মসিয়েলা হচ্ছে সেই ফরাসিদের প্রতিনিধি, যারা সিরাজ যখন নিষেধ করেছিল দুর্গ স্থাপন করতে বা বাণিজ্যিক কুঠি স্থাপন করতে, ফরাসিরা সেই কথা মেনে নিয়েছিল, এবং ফরাসিদের সিরাজ আশ্বস্ত করেছিলেন যে তিনি সব রকমভাবে তাদের নিরাপত্তা দান করবেন এবং তাদের ব্যবসা বাণিজ্যে সাহায্য করবেন। কিন্তু সেই ঘটনার ব্যত্যয় ঘটতে থাকে ইংরেজদের অতিরিক্ত সচেষ্টতাতে। তারা শুধুমাত্র বাণিজ্য করতে নয়, তারা দেশ শাসনের তাদের যে অভিলাষ, সেই অভিলাষের ফলে ফরাসিদের প্রতি ফরাসিদের যে কথা সিরাজ দিয়েছিলেন সেই কথাই এখানে ব্যত্যয় ঘটেছে। তাই সিরাজ বলছেন, তোমাদের কাছে আমি লজ্জিত। কারণ এখানে সোজা কথা বলতে গেলে ইউরোপে 1756 থেকে 1763 খ্রিস্টাব্দ ইংরেজ ও ফরাসিদের যে যুদ্ধ হয়েছিল সেই ব্যাপারে আমরা নিশ্চয়ই জানি, এবং এই দুই জাতির মধ্যে, ইংরেজ ও ফরাসিদের মধ্যে যে দ্বন্দ্ব, সেই ইউরোপে সে দ্বন্দ্ব এবং তারও প্রভাব এখানে পড়তে থাকে। এই প্রসঙ্গে যেহেতু সিরাজ তার দেওয়া কথা রাখতে পারেনি, তাই তিনি মসিয়েলাকে উদ্দেশ্য করে বলছেন, তোমাদের কাছে আমি লজ্জিত। তোমরা ফরাসিরা বহুদিন থেকেই বাংলাদেশে বাণিজ্য করছো। আমার সঙ্গে কখনো তোমরা অসৎ ব্যবহার করনি। ইংরেজদের সঙ্গে তোমাদের বিবাদ আজকাল নয়, আর এদেশের কোনো ব্যাপার নিয়েও নয়। সাগরের ওপরে তোমরা পরস্পরের টুঁটি চেপে মারলেও আমার কিচ্ছু বলার থাকবে না। আমার রাজ্যে তোমরা শান্ত হয়ে থাকো, এই আমার কামনা। ইংরেজরা আমার সম্মতি না নিয়ে চন্দননগর অধিকার করেছে। সমস্ত ফরাসি বাণিজ্য কুঠি তাদের ছেড়ে দেওয়া হোক, এই মর্মে দাবি উপস্থিত করেছে। তোমরা প্রতিকারের আশায় আমার কাছে উপস্থিত হয়েছ। মসিয়েলা বলছেন তারপর, উই হ্যাভ অলওয়েজ সাউট ফর ইয়োর প্রোটেকশন ইয়োর এক্সিলেন্সি, অর্থাৎ তারা সবসময় নবাবের থেকে যে নিরাপত্তা তাদের প্রাপ্য ছিল, যে কথা দিয়েছিলেন সিরাজ, সেই নিরাপত্তাই তিনি চেয়েছেন, সেই কথাই তিনি জানালেন। সিরাজ বলছেন, কলকাতা জয়ে আর পূর্ণিয়ায় শওকত জঙ্গের সঙ্গে সংগ্রামে আমার বহু লোকক্ষয় ও অর্থব্যয় হয়েছে। আচ্ছা, ইতিমধ্যে তোমরা শওকত জঙ্গের পরিচয় তোমাদের আলোচনার শুরুতেই দিয়েছি। শওকত জং ছিলেন, তিনি ছিলেন মধ্যমা কন্যা আলীবর্দীর, তার পুত্র, যাকেও সিরাজের পরিবারের অনেকেই চেয়েছিলেন সে সিরাজের বদলে সেই বাংলার মসনদে বসুক, কিন্তু সেটা হয়ে ওঠেনি। তাই পূর্ণিয়াতে তার সঙ্গে যুদ্ধ করতে হয়েছিল, এবং সেই যুদ্ধ করতে গিয়ে তাকে পরাস্ত করে সিরাজ সিংহাসনে আরোহণ করেছিল। সেই কলকাতা জয় করতে গিয়ে আর পূর্ণিয়ার শওকত জঙ্গের সঙ্গে লড়তে গিয়ে সিরাজের বহু লোকক্ষয় ও অর্থব্যয় হয়েছে। সেই প্রসঙ্গে বলছেন, আমার মন্ত্রিমণ্ডলও যুদ্ধের পক্ষপাতী নয়। এরূপ অবস্থায় তোমাদের প্রতি আমার অন্তরের পূর্ণ সহানুভূতি থাকা সত্ত্বেও আমি তোমাদের জন্যে ইংরেজের সঙ্গে বিবাদে প্রবৃত্ত হতে পারি না। আমার এই অক্ষমতার জন্য তোমরা আমাকে ক্ষমা করো। অর্থাৎ সিরাজ আর যুদ্ধ চাইছেন না এই মুহূর্তে, কারণ তার বহু লোকক্ষয় হয়ে গেছে পূর্ণিয়ার যুদ্ধে এবং কলকাতার যুদ্ধে। এই ঘটনার পর সভা কিছুকাল স্তব্ধ রইল। মসিয়েলা মাথা নত করে দাঁড়িয়ে রইলেন। তারপর ধীরে ধীরে মাথা তুলিয়ে নবাবের দিকে চাইলেন এবং ক্ষুব্ধ কণ্ঠে বলিলেন, ক্ষুব্ধ তো হবেই, স্বাভাবিক, তাদের নবাব প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তাদের নিরাপত্তা দান করবে। তাই বলছেন, মসিয়েলা বলছেন, ইউর এক্সিলেন্সি, ইউ রিফিউজ আস ইউর হেল্প, ইউর প্রোটেকশন, দো উইথ গ্রেট রিল্যাক্টেন্স আই অ্যাপ্রিসিয়েট ইউর ফিলিংস, আই আন্ডারস্ট্যান্ড দ্য predicament you are in. I am sorry for you, and I am sorry for ourselves. We have no other choice than to leave this land, which we have learned to love. Allow me, Your Excellency, to warn you that you are in a great danger. On our departure from this land, the smothered flame will burst forth and will destroy your kingdom and people. অর্থাৎ এখানে মসিয়েলা বললেন যে আপনি আমাদের যে নিরাপত্তা দিতে
পারছেন না, সে আপনার পরিস্থিতি, আপনার যে সংকটময় অবস্থা সে সম্পর্কে আমরা অবগত, তার জন্যে আপনার জন্যও আমাদের খারাপ লাগছে, আমাদের নিজেদের অবস্থার জন্যও আমার খারাপ লাগছে। মশিলা বলছেন এই কথা, কিন্তু তাদের এই মুহূর্তে যেহেতু কোনো নিরাপত্তা নবাব দিতে পারছেন না, তাই তাদের কী করতে হবে, এই মুহূর্তে তাদের যে ভূমিকে তারা ভালোবাসতে আরম্ভ করেছিলেন সেই ভূমিকে ছেড়ে তাদের চলে যেতে হচ্ছে। কিন্তু একটা কথা তিনি যাওয়ার আগে বলে গেলেন, আপনার কিন্তু সামনে, সিরাজকে বলছেন আপনার সামনে ইউ আর ইন এ গ্রেট ডেঞ্জার, অর্থাৎ আপনার সামনে গভীর বিপদ রয়েছে। তাদের চলে যাবার পর, অর্থাৎ ফরাসিদের চলে যাবার পর যে ছাইচাপা আগুন রয়েছে সেটাই ক্রমশ ছড়িয়ে পড়বে এবং সিরাজের যে রাজত্ব তাকে ধ্বংস করে দেবে এবং বাংলার মানুষকেও সেই ধ্বংসের মধ্যে সামিল করে নেবে। এই ঘটনা শুনে সিরাজ সিংহাসন হতে নামিয়ে আসিলেন। মশিলার সামনে দাঁড়িয়ে বললেন তিনি, সিরাজ বলছেন, আমার বিপদ সম্বন্ধে আমাকে সচেতন করে তুমি আমার প্রতি তোমার অন্তরের প্রীতিরই পরিচয় দিয়েছ। তোমার কথা আমার চিরদিনই মনে থাকবে। প্রয়োজন হলে আমি তোমাকে স্মরণ করব, তখন যেন আমাকে ভুলো না বন্ধু। মশিলা বলছেন, আই নো উই শ্যাল নেভার মিট। দুজনেই চুপ করিয়া রহিলেন। ফেয়ারওয়েল ইউর এক্সিলেন্সি কুর্নিশ করিয়া মশিলা চলে গেলেন। সিরাজ তাহার পিছু পিছু খানিকটা অগ্রসর হইয়া স্থির হইয়া দাঁড়িয়া রইলেন। তারপর দ্রুত ফিরিয়া রাজা রাজবল্লভের নিকট অগ্রসর হইয়া কহিলেন। সিরাজ বলছেন, আপনি যেন কি বলবার জন্য ব্যাকুল হয়ে উঠেছিলেন রাজা? রাজবল্লভ বলছে, এখন সে কথা নিরর্থক। সিরাজ হাসিয়া বলেন, জানেন তো আমাকে কোনো কথা বলেই লাভ নেই, সর্বচিকিৎসার বাইরে আমি। সিংহাসনের দিকে অগ্রসর হইলেন। তখন রাজবল্লভ বলছে, ওয়াট সাহেবকে ওরকম করে বিদায় না দিলেও চলতো। সিরাজ ফিরে এসে বললেন, ওয়াট, ক্লাইভ, ওয়াটসন কোম্পানির কথা থাক, ইংরেজ, ফরাসি, পর্তুগিজ পরিসঙ্গ পরিহার করুন, নিজেদের কথা বলুন রাজা, নিজেদের কথা ভাবুন। এই সময়ই জগৎ শেঠ বলছেন। জগৎ শেঠের পরিচয় তোমরা জানো, তিনি একজন গুজরাটি ব্যবসায়ী ছিলেন, যিনি সভাসদ হিসেবেও সিরাজের রাজসভা অলঙ্কৃত করতেন। সেই জগৎ শেঠ বলছেন, ভাবা উচিত ছিল, তখন যে কিছুই ভাবেননি জাহাপানা। সিরাজ দ্রুত তাহার দিকে ফিরিলেন। সিরাজ বললেন, সে অপরাধ কি বারবার আমি স্বীকার করিনি? আপনাদের সকল অভিযোগ অবনত মস্তকে আমি গ্রহণ করেছি, কখনো কোনো কটূক্তির প্রতিবাদ করিনি, আপনাদের স্পর্ধা নিয়ে কখনো প্রশ্ন তুলিনি। আপনারা সারা দেশে আমার দুর্নাম রটিয়েছেন, কর্মচারীদের মনে অশ্রদ্ধা এনে দিয়েছেন, আত্মীয় স্বজনের মন দিয়েছেন বিষিয়ে। আর কত হেয় আমাকে করতে চান আপনারা? জগৎ শেঠ বলছেন, আপনাকে হেয় প্রতিপন্ন করে আমাদের লাভ? সিরাজ বলছেন, স্বার্থসিদ্ধি। জগৎ শেঠ বলছেন, স্বার্থের সন্ধানে আমরা যদি নিযুক্ত থাকতাম? সিরাজ বলছেন, বলুন তাহলে বাংলার সিংহাসনে এতদিন অন্য নবাব বসছেন, এত বড় কথা আমার মুখের উপর বলতে আপনার সাহস হয়? সিরাজ তখন এই কথা বলে, এত বড় কথা আমার মুখের উপর বলতে আপনার সাহস হয়? জগৎ শেঠ বলছেন, আপনার উপদ্রবই আমাদের মনে এমন সাহস এনে দিয়েছে। সিরাজ বলছেন, আমার উপদ্রব নয় শেঠজি, আমার সহিষ্ণুতাও আপনাদের স্পর্ধা বাড়িয়ে দিয়েছে। যে প্রসঙ্গ তোমাদের আলোচনার প্রসঙ্গে শুরুতে বলেছিলাম, একদিকে ছিলে ইংরেজের বাণিজ্যিক ন্যায়দণ্ড আর বাণিজ্যিক যে তাদের যুক্তিবোধ, বাণিজ্যিক মূল্যবোধ, তার সঙ্গে সিরাজের মানবিকতা, সেই মানবিকতার প্রকাশ ঘটছে এই লাইনে, যেখানে বলছে, সিরাজ বলছে, আমার উপদ্রব নয় শেঠজি, অর্থাৎ জগৎ শেঠকে বলছেন, আমার সহিষ্ণুতাই আপনাদের স্পর্ধা বাড়িয়ে দিয়েছেন। অর্থাৎ তিনি সেই সহিষ্ণুতাকে, তার মানবিকতার কারণেই তার আজকে স্পর্ধা বেড়ে গেছে। মির্জাফর এই প্রসঙ্গে এবার বলছেন, জাহাপানা, মানিলোকের মানহানি করে আপনি আমাদের সকলেরই অপমান করেছেন। এখানে মানিলোক বলতে ওয়ার্ডসকে যে বিতরণ করে দেওয়া হয়েছে সেই প্রসঙ্গেই মির্জাফর বলছেন। সিরাজ বলছেন, সকলে মিলে আপনারাই কি আমাকে কম অপমান করেছেন? রাজবল্লভ সেই প্রসঙ্গে বলছেন, আমরা কেউ মিথ্যা কলঙ্ক রাটাইনি। সিরাজ বলছেন, সত্যাশ্বয়ী রাজা, বলুন, সিংহাসনে আরোহণ করবার পরে এই 1 বছরের মধ্যে কী অনাচার আমি করেছি? বলুন, কটা রাত আমি নিশ্চিন্তে কাটিয়েছি, কটা দিন আপনারা আমাকে বিশ্রামের অবসর দিয়েছেন বলুন। রাজবল্লভ বলছেন, আপনার দৈনন্দিন জীবনযাপন প্রণালী আমাদের কণ্ঠস্থ থাকবার কথা নয়। সিরাজ বলছেন, অথচ কবে, কোথায়, কখন, কোন অনাচার আমি করেছি তা আপনারা নির্ভুল বলে দিতে পারেন। রাজবল্লভ বললেন, পারি, এই জন্যই যে পাপ কখনো চাপা থাকে না। সিরাজ বলছেন, পাপ যে চাপা থাকে না, হোসেন কুলি প্রাণ দিয়ে তা বুঝিয়ে গেছেন। নিজের জীবন দিয়ে কি তা আবার বুঝতে চান? এই প্রসঙ্গে বলে রাখি, হোসেন কুলি যে
সিরাজের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র করেছিল, তার প্রাণ তাকে দিতে হয়েছিল, কারণ সে সিরাজের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল। সেই একই কথা সেই হোসেন কুলি স্মরণ করে দিয়ে রাজবল্লভকে বলছেন, নিজের জীবন দিয়ে কি তাহলে আবার তা বুঝতে চান? এই শুনে রাজবল্লভ মাথা নিচু করলেন। সিরাজ বলছেন, শেঠজি জাফর আলী খাঁ, আপনাদের শ্রদ্ধেয় বন্ধুর মুখের দিকে একবার চেয়ে দেখুন। মির্জাফর বলছেন, এই তরবারি স্পর্শ করে আমি শপথ করছি জাহাপানা, আপনি যদি মানিলুকের এইরূপ অপমান করেন তাহলে আপনার সপক্ষে কখনো অস্ত্র ধারণ করব না। মোহনলাল বলছেন, আজ পর্যন্ত কদিন তা ধারণ করেছেন সিপাহী সালার? মোহনলাল হচ্ছেন একজন একনিষ্ঠ সেনাপতি, কিন্তু মির্জাফর সর্বোচ্চ সেনাপতি, তাই বলছেন আজ পর্যন্ত কদিন ধারণ করেছেন অস্ত্র ধারণ করেছে সিপাহী সালার বলতে এখানে মির্জাফরের কথা বলা হচ্ছে, যিনি সেনাপতি, মূলত প্রধান সেনাপতি। মির্জাফর তাই বলছে, পূর্ণিয়ার যদি অপদার্থ শওকতকে হত্যা করে বুঝি এই স্পর্ধা তোমার হয়েছে মোহনলাল? মীরমদন বলছেন, মীরমদন আরেকজন সেনাপতি যিনি নবাবের খুবই অনুগত, তিনি বলছেন, কোনো যুদ্ধে কৃতিত্ব না দেখিয়েও আমি জিজ্ঞাসা করছি, কলকাতা জয় থেকে শুরু করে পূর্ণিয়া বিজয় পর্যন্ত কবে সিপাহী সালার নবাবকে সাহায্য করেছেন? মির্জাফর বলছেন, জাহাপানা নিচের এই স্পর্ধা, অর্থাৎ নিচ বলতে কি, সর্বোচ্চ উচ্চপদস্থ হচ্ছে মির্জাফর এবং তার নিচে মীরমদন ও মোহনলাল, এরাও সেনা পরিচালনা করে, কিন্তু প্রধান সেনাপতি বা সিপাহী সালার হচ্ছেন মির্জাফর। তাই মির্জাফর বলছেন, জাহাপানা নিচের এই স্পর্ধা। মোহনলাল বলছে, খুবই গুরুত্বপূর্ণ, শোনো, নিচপদস্থ কর্মচারীদের উচ্চপদস্থ কর্মচারীদের কাজের সমালোচনা করা উচিত নয়, এ কথা যেমন আপনাদের সবসময় মনে থাকে, অর্থাৎ নিচুপদস্থ কর্মচারীরা উচ্চপদস্থ কর্মচারীদের সমালোচনা করা উচিত নয়, এ কথা যদি মনে থাকে, তেমন এ কথাও মনে রাখা উচিত নয় যে নবাবের কাজের সমালোচনাও সবসময় সমান নয়, অর্থাৎ নবাব যেহেতু মির্জাফরের থেকেও উচ্চপদস্থ, তার সমালোচনা করাটাও সবসময় শোভন নয়, এই কথাও মনে করিয়ে দিলেন মোহনলাল। মীরমদন বলছেন, এ রাজ্যে সকল প্রধান সেনাপতি, আমির, ওমরাহ, রইস, রাজা মনে করেছেন নবাব একেবারে অসহায়, সিংহাসন রক্ষা তো নয়, আত্মরক্ষার শক্তিও তার নেই। আমরা নবাবের নিমক বৃথাই খাই না, এ কথা তাদের মনে রাখা উচিত। অর্থাৎ মীরমদন নবাবের প্রতি তার যে কৃতজ্ঞতা, তার যে নুন খাওয়ার কথা বলছেন, সেই কৃতজ্ঞতার কথাই এখানে স্মরণ করে দিয়েছে। মির্জাফর এই প্রসঙ্গে বলছেন, এইসব অর্বাচীনকে দিয়েই যখন নবাবের কাজ চলবে তখন চলুন রাজবল্লভ, চলুন শেঠজি, চলুন দুর্লভলায় এই দরবার আমরা ত্যাগ করি। নবাব থাকুন তার কর্মক্ষম, শক্তিমান, পরম বিচক্ষণ মন্ত্রী আর সেনাপতিদের নিয়ে। গোলাম হোসেন, মোহনলাল আর মীরমদন যখন রয়েছে তখন আর ভাবনা কি, চলুন। রাজবল্লভ, জগৎ সিং, দুর্লভ রায় এরা প্রস্থানের উদ্যোগ করলেন। সিরাজ বললেন, দাঁড়ান। সকলে স্থির হয়ে দাঁড়ালেন। দরবার ত্যাগ করতে হলে নবাবের অনুমতি নিতে হয়, এ কথাও আপনাদের মনে করিয়ে দিতে হবে। মির্জাফর বলছেন, দরবার ত্যাগ করতে আমরা বাধ্য হচ্ছি জাহাপানা। সিরাজ বলছেন, বাধ্য হয়ে দরবার ত্যাগ করতে হলে আপনাদের যখন আপনাদের বন্দি করা হবে। মুন্সিজি সিপাহী সালারের কাছে ওয়ার্ড যে পত্র লিখেছিলেন সেই পত্র। এবার আরেকটা নতুন দিক উঠে এলো এখানে। মুন্সিজির কাছ থেকে সিরাজ জানতে চাইলেন সিপাহী সালারকে, অর্থাৎ মির্জাফরকে ওয়ার্ডস যে পত্র লিখেছিল সেই পত্র গুপ্তচর মারফত সিরাজের হাতে এসে পৌঁছেছে। মুন্সিজি পত্র বাঁচতে লাগলেন। মির্জাফর বলছেন, আমাকে ওয়ার্ডস পত্র লিখেছিলেন? তিনি বিস্মিত হলেন। সিরাজ বলছেন, হ্যাঁ, নবাবের সিপাহী সালার খোঁজা পিতৃর মারফত ওয়ার্ডস এই পত্রখানি আপনারই উদ্দেশ্যে পাঠিয়েছিল, কিন্তু আপনার দুর্ভাগ্যবশত তা আমার হস্তগত হয়েছে। দেখতে চান? মির্জাফর বলছেন, নবাবের অনুগ্রহ। সিরাজ বলছেন, সভাসদদের শুনিয়ে দেবো? মির্জাফর বলছেন, পত্রের বিষয় তো আমি অবগত নই জাহাপানা। সিরাজ বলছেন, সবাইকে শুনিয়ে আপনাকে লজ্জা দেব না, কেননা আপনি আমার সিপাহী সালার। পত্রখানা আপনাকে দেখতেও দেবো না, কেননা তাহলে যে উদ্দেশ্যে এই পত্র প্রেরিত হয়েছিল তাই সিদ্ধ হবে। মির্জাফর বলছেন, জাহাপানা তাহলে কি করবেন স্থির করেছেন? সিরাজ বলছেন, রাজদ্রোহে লিপ্ত প্রজা সম্বন্ধে কী ব্যবস্থা করা উচিত বিবেচনা করেন? মির্জাফর কোনো কথা কইলেন না। রাজা রাজবল্লভ কী বলেন? অর্থাৎ এখানে দেখা যাচ্ছে যে সিরাজের বিরুদ্ধে তার সভাসদরাই অনেকেই বিদ্রোহ করছেন, তাই এখানে সিরাজ জানতে চেয়েছেন রাজার বিরুদ্ধে বিদ্রোহে যারা লিপ্ত হয়েছে তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা করা উচিত। তিনি মির্জাফরের কাছ থেকে, রাজা রাজবল্লভের কাছ থেকে মতামত চাইলেন। রাজবল্লভ বলছেন, আমারও কোনো গোপন লিপি কি জাহাপানা আবিষ্কার করেছেন? সিরাজ বলছেন, রাজা রাজবল্লভকে আমরা চিনি, তিনি কাঁচা কাজ করেন না জাফর আলী খাঁ।
জাফর আলী খাঁ মানে মির্জাফর বলছেন, নবাব কি প্রকাশ্য দরবারই আমার বিচার করতে চান? নবাব তাহার দিকে চাহিলেন, তিনি সিংহাসন হইতে নামিয়ে আসিলেন। সিরাজ বলছেন, জাফর আলী খাঁ, আজ বিচারের দিন নয়, সৌহার্দ্য স্থাপনের দিন। অন্যায় আমিও করেছি, আপনারাও করেছেন। খোদা তাআলার কাছে কে বেশি অপরাধী তা তিনিই বিচার করবেন। আজ আপনাদের কাছে এই ভিক্ষা যে আমাকে শুধু এই আশ্বাস দিন যে বাংলার এই দুর্দিনে আমাকে ত্যাগ করবেন না। অর্থাৎ সিরাজ চাইলেন বাংলার এই দুর্দিনে, যখন ঘরের মধ্যে শত্রুতা, যখন বাইরে ইংরেজ শক্তি তাদের সমগ্র নখদন্ত বার করে দখল করে নিতে চাইছে, ভারতের ভাগ্যাকাশে তাদের শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাইছে, সেই মুহূর্তে সিরাজ চাইলেন সকলের মধ্যে সৌহার্দ্য এবং সমস্ত ভুল ত্রুটি মাপ করে সব কিছু সর্বশক্তিমানের কাছে, খোদা তাআলার কাছে সেইটুকু ছেড়ে দিয়ে তিনি সকলকে এক হতে বললেন। রাজবল্লভ বলছেন, এই দুর্নীতির জন্য কে দায়ী জনাব? সিরাজ বলছেন, আবারও বিচার রাজা? রাজবল্লভ বলছেন, বিচার নয় জাহাপানা, আমি বলতে চাই যে এখনও সময় আছে, এখনও ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে আপোষের নিষ্পত্তি সম্ভবপর। সিরাজ বলছেন, ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে আপোষ? রাজা, ওয়ার্ডসের সঙ্গে ঘনিষ্ঠভাবে মিশেও কি আপনারা তাদের মনোভাব বুঝতে পারেননি? কলকাতায় সৈন্য সমাবেশ, চন্দননগর আক্রমণ, কাশিমবাজার অভিমুখে অভিযান, সবই কি শান্তি স্থাপনের প্রয়াস? তাহলে তোমরা দেখো এখানে ইংরেজদের সঙ্গে যে আপোষের কথা বলা হচ্ছে, সেই ইংরেজদের সঙ্গে আপোষ সম্ভব নয় কেন তা সিরাজ বারবার মনে করেছেন। কলকাতায় তারা সৈন্য সমাবেশ ঘটিয়েছে, চন্দননগর যেখানে ফরাসিদের কুটি সেখানে তারা আক্রমণ করেছে, কাশিমবাজার অভিমুখে তারা যাত্রা করেছে, সবই কি এইগুলো শান্তি স্থাপনের উদ্যোগ? সিরাজ এই কথা মনে করে দিতে চেয়েছেন। মনে করে দিতে গিয়ে বলছে, এবার জগৎ শেঠ বলছেন, নবাব যদি কলকাতা আক্রমণ না করতেন তাহলে এসব কিছুই আজ হতো না। সিরাজ বলছেন, কলকাতার দুর্গ তারা যদি দুর্ভেদ্য করে তুলতে না চাইতো তাহলে আমাকেও কলকাতা আক্রমণ করতে হতো না। বাংলাদেশ অরাজক ছিল না। কোম্পানির দুর্গ প্রতিষ্ঠার কী প্রয়োজন ছিল বলতে পারেন? অর্থাৎ যখন সিরাজ তার শাসন ব্যবস্থায় সিংহাসনে মসনদে আরোহণের পর থেকে তিনি ফরাসি পক্ষ এবং ইংরেজ পক্ষ দুপক্ষকেই বলেছিলেন, কোনোরকম দুর্গ প্রতিষ্ঠার প্রয়োজন নেই, কোনোরকম বাণিজ্যিক কুঠি প্রতিষ্ঠার প্রয়োজন নেই। তারা যেন তাদের ব্যবসা বাণিজ্য তারা যেমনভাবে করুক, তারা সব রকম সাহায্য নবাবের কাছ থেকে পাবে। কিন্তু ইংরেজরা সে কথা মানেনি। তারা ফোর্ট উইলিয়াম দুর্গ স্থাপন করেছিল। সেই দুর্গ প্রতিষ্ঠা করার কারণে কলকাতা আক্রমণ করতে সিরাজ বাধ্য হয়েছিলেন। সেই প্রসঙ্গ এখানে পুনরায় উত্থাপিত হয়েছে। এখানে বলছেন যে জগৎ শেঠ বলছে, যদি কলকাতা আক্রমণ যদি সিরাজ না করতো তাহলে হয়তো এই দুর্দিন আসতো না, এই অবস্থা আসতো না। মির্জাফর এখানে বলছেন, আপনি আমাদের কি করতে বলেন জাহাপানা? সিরাজ বলছেন, সবার আগে বলি, বাংলার মান, বাংলার মর্যাদা, বাংলার স্বাধীনতা রক্ষার প্রয়াসে আপনারা আমাদের শক্তি দিয়ে, বুদ্ধি দিয়ে সর্বরকমে আমাকে সাহায্য করুন। আপনাদের সকলের সমবেত চেষ্টার ফলে যদি এই বিপদ থেকে আমরা পরিত্রাণ পাই তাহলে একদিন আপনারা আমার বিচার করবেন। সেদিন যে দণ্ড আপনারা দেবেন আমি মাথা পেতে নেব। আমাকে অযোগ্য মনে করে আর কাউকে যদি এই সিংহাসনে বসাতে চান আমি হৃষ্টমনে সিংহাসন ছেড়ে দেব। সকল নীরব রহিলেন। সিরাজ আবার বলছেন, জাফর আলী খাঁ, আপনি শুধু সিপাহসালার নন, আপনি আমার পরম আত্মীয়। বিপদে আপনজন জেনে বুকে ভরসা নিয়ে যার কাছে দাঁড়ানো যায় সেই না আত্মীয়? লোভে পড়ে অথবা মোহের বশে মানুষ অনেক সময় অনেক অন্যায় কাজে প্রবৃত্ত হয়, কিন্তু কর্তব্যের আহ্বানে লোভ মোহ জয় করে যে মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারে সেই তো পুরুষ। সে পৌরুষ আপনার আছে আমি জানি। একটু চুপ করিয়া সকলের মুখ ভাব লক্ষ্য করিয়া দেখিলেন। তারপর আবার বলিতে লাগিলেন, রাজা রাজবল্লভ, ভাগ্যবান জগৎ শেঠ, শক্তিমান রায়দুর্লভ, বাংলা শুধু হিন্দুর নয়, বাংলা শুধু মুসলমানের নয়, মিলিত হিন্দু মুসলমানের মাতৃভূমি গুলবাগ এই বাংলা। অপরাধ আমি যা করেছি তা মিলিত হিন্দু মুসলমানের কাছেই করেছি। আঘাত যা পেয়েছি তাও মিলিত হিন্দু মুসলমানের কাছ থেকেই পেয়েছি। পক্ষপাতিত্বের অপরাধে কেউ আমরা অপরাধী নয়। সুতরাং আমি মুসলমান বলে আমার প্রতি আপনারা বিরূপ হবেন না। অর্থাৎ তিনি এখানে যে সম্প্রীতির বন্ধনের কথা এখানে সিরাজ মনে করিয়ে দিলেন, যে সম্প্রীতির মাধ্যমে বাংলা চিরকাল যে সম্প্রীতি বজায় রাখতে চেয়েছে, সিরাজ সেই সম্প্রীতির কথাই বললেন। এবং তিনি তার হিন্দু সভাসদদের মনে করিয়ে দিলেন, যেহেতু তিনি মুসলমান, যেন তার বিরুদ্ধে যেন তারা কোনোরকম ষড়যন্ত্র না করে। তিনি যা দোষ করেছেন মিলিত হিন্দু মুসলমানে করেছেন এবং যা কিছু করেছেন সব হিন্দু মুসলমানের কাছে একত্রিতভাবে করেছেন। তাই এই অংশের মধ্যে দিয়ে সিরাজ সম্প্রীতির বন্ধনের কথা ফুটিয়ে তুললেন। আবার সিরাজ চারিদিকে চাহিয়া দেখিলেন, আবার বলিলেন, বাংলার ভাগ্যাকাশে আজ দুর্যোগের ঘনাঘটা, তার শ্যামল প্রান্তরে আজ রক্তের আলপনা। জাতির সৌভাগ্য সূর্য আজ অস্তাচলগামী। শুধু
সুপ্ত সন্তান শিওরে রুদ্রমানা জননী নিশাবসানের অপেক্ষায় প্রহর গণনায় রত। কে তাকে আশা দেবে, কে তাকে ভরসা দেবে, কে শোনাবে জীবন দিয়েও রোধ করবে মরণের অভিযান। অর্থাৎ বাংলার ভাগ্যাকাশে আজকে কি হয়েছে, আজকে সৌভাগ্য সূর্য অস্ত যেতে চলেছে। সেখানে আজ দুর্যোগের ঘনঘটা, শ্যামল সবুজ যে প্রান্তর, সেখানে যেন রক্তের আলপনা আঁকা আছে। জাতির যে সৌভাগ্য সূর্য তা যেন ডুবে যেতে বসেছে অস্তাচলগামী। শুধু সুপ্ত সন্তান শিওরে, অর্থাৎ জ্বরাক্রান্ত কোনো সন্তানের মাথার কাছে তার মা যেন সেই রাত্রির অপেক্ষায় আছে কখন তার মৃত্যু হবে, সেই সন্তানের মৃত্যু হবে। সেই মাকে কে আশা দেবে, কে তাকে ভরসা দেবে, কে শোনাবে জীবন দিয়েও সেই রোধ করবে সেই মরণের অভিযান। সিরাজের এই বক্তব্যের পর সকলে উদ্বুদ্ধ হয়ে উঠেছে। এই প্রসঙ্গে মির্জাফর বললেন, জাহাপানা জানাব। সিরাজ বলছেন, আপনি? হ্যাঁ, আপনি সিপাহ সালার, আপনিই তা পারেন। মির্জাফর বলছেন, আমি শপথ করছি জাহাপানা, আজ থেকে সর্বসমক্ষে সর্বক্ষেত্রে আপনার সহায়তা করব। মোহনলাল বলছে, আমিও শপথ করছি সিপাহ সালারের সকল নির্দেশ মাথা পেতে নেব। মীর মদন বলছেন, তার আদেশে হাসিমুখী মৃত্যুকে বরণ করব। সিরাজ বলছেন, আজ আমি ধন্য। গোলাম হোসেন বলছেন, জনাব, পলাশির কথা আমাকে স্মরণ করিয়ে দিতে বলেছিলেন। সিরাজ বলছেন, হ্যাঁ, পলাশি, সিপাহসালার পলাশির প্রান্তরে আমাদের সৈন্য সমাবেশ করতে হবে। ক্লাইভের নেতৃত্বে কোম্পানির ফৌজ সেই পথেই এগিয়ে আসছে। আপনার আদেশ পালন করবার জন্য রায়দুর্লভ, ইয়ার লতিফ, মোহনলাল, মীর মদন, সিনফ্রে সবাই নিজ নিজ সৈন্যবাহিনী নিয়ে সেখানে উপস্থিত থাকবেন। আমিও আপনার আদেশবহ হয়ে থাকব। আপনাদের আর আমি দরবারে আবদ্ধ রাখব না। আপনারা পলাশি যাত্রার আয়োজন করুন। এইভাবেই সিরাজ সকলের মধ্যে একটা ঐক্যবদ্ধতা সৃষ্টি করে তিনি তার একনিষ্ঠ তার যে সভাসদ গোলাম হোসেন তাকে বলে রেখেছিলেন যে সমস্ত আলোচনার পরে তাকে পলাশির কথাটা মনে করে দিতে, যে পলাশির প্রান্তরে ক্লাইভ তার সৈন্য সমাবেশ ঘটাচ্ছে। এবং তিনি সকলকে বললেন, তার বিভিন্ন যে সেনাধ্যক্ষ রয়েছেন, রায়দুর্লভ, ইয়ার লতিফ, মোহনলাল, মীর মদন, সিনফে সবাই সৈন্যবাহিনীর উপস্থিত থাকবে এবং তারা মির্জাফরের নেতৃত্বে সেখানে গিয়ে যুদ্ধে ইংরেজের সঙ্গে রত হবে। তাই তাদের পলাশি যাত্রার জন্য সিরাজ আদেশ দিলেন। প্রথমে সৈন্যধ্যক্ষগণ, পরে সভাসদগণ দরবার ত্যাগ করলেন। রইলেন শুধু সিরাজ আর গোলাম হোসেন। সিরাজ চারিদিকে চাইলেন, তারপর ধীরে ধীরে সিংহাসনের দিকে অগ্রসর হইলেন। সামনে নুইয়া পড়িয়া সিংহাসনের দিকে চাইয়া রইলেন। ঘাড় ঘুরাইয়া অস্ফুট কণ্ঠে ডাকিলেন। সিরাজ বলছেন, গোলাম হোসেন। গোলাম হোসেন বলছেন, জাহাপানা। সিরাজ বলছেন, সিংহাসন কি টলছে? গোলাম হোসেন বলছেন, না জাহাপানা। সিরাজ, ভালো করে দেখো তো। দুজনেই সিংহাসন দেখিতে লাগিলেন। ধীরে ধীরে ঘসেটি বেগম প্রবেশ করিলেন। দাঁড়াইয়া দেখিলেন, তারপর কহিলেন, তাহলে ঘসেটি বেগমের পরিচয় তোমরা আগে পেয়েছ। এই ঘসেটি বেগমকে সিরাজদৌল্লা বন্দি করে রেখেছেন। এই ঘসেটি বেগম হচ্ছেন আলীবর্দী খানের বড় মেয়ে, অর্থাৎ ঢাকার শাসনকর্তা নওয়াজিজ খানের স্ত্রী। তিনি মতিঝিল প্রাসাদ থেকে তিনি তাকে সরিয়ে এনে তাকে প্রাসাদে বন্দি করে রেখেছেন। সেই ঘসেটি বেগম, যিনি চেয়েছিলেন সিরাজ নয় অন্য কেউ সেই সিংহাসনে আরোহণ করুক। ঘসেটি তখন বলছেন, ওখানে কি দেখছো মূর্খ? বিবেকের দিকে চেয়ে দেখো। সিরাজ বলছেন, কে? দ্রুত ঘুরিয়ে দাঁড়াইয়া ঘসেটিকে দেখিয়া হাসিয়া কহিলেন, ও আপনি? কাজ আছে, তা স্মরণ করলেই তো দেখা করতাম। ঘসেটি বলছেন, নবাবের অবসরের বড়ই অভাব না? সিরাজ বলছেন, বিপদ এমন ঘনিয়ে আসছে যে একেবারে দিশাহারা হয়ে পড়েছে। ঘসেটি বলছে, এখনও বিপদ? ঘসেটি বেগম তোমার বন্দী, শওকতজং রণক্ষেত্রে নিহত, প্রতিদ্বন্দ্বী আর কোথাও নেই, এখনও বিপদের ভয়? সিরাজ বলছেন, কোম্পানির ফৌজ কাসিমবাজার অভিমুখে অভিযান করেছে। ঘসেটি বলছে, করেছে? সিরাজ বলছেন, সেই সংবাদই পেয়েছি। ঘসেটি বলছেন, তাহলে মুর্শিদাবাদেও তারা আসবে? সিরাজ বলছেন, তেমনি দুর্দিন কে কামনা করে মা? ঘসেটি বলছেন, দুর্দিন না সুদিন? সিরাজ বলছেন, সুদিন। ঘসেটি বেগম বলছেন, সুদিন নয়? ঘসেটির বন্ধন মোচন হবে, সিরাজের পতন হবে, সুদিন নয়? সিরাজ বলছেন, আপনি বুঝতে পারছেন না, আপনি কী বলছেন? ঘসেটি বলছেন, বেশ বুঝতে পারছি। অন্তরে যে কথা দিন রাত গুমড়ে মরছে তাই আজ ভাষায় প্রকাশ করছি। মাসিকে তুমি গৃহহারা করেছো, মাসি সর্বস্ব লুটে নিয়ে মাসিকে দাসী করে রেখেছো, মাসি তা ভুলবে? সিরাজ বলছেন, অকারণে অভাগাকে আর তিরস্কার করবেন না। ঘসেটি বলছেন, অকারণে? সিরাজ বলছেন, নয় কি?
ঘসেটি বলছেন, মতিঝিল কে অধিকার করেছে? আমার সঞ্চিত সম্পদ কে হস্তগত করেছে? কে আমার পালিত পুত্রকে সিংহাসন থেকে দূরে রেখেছে? তুমি নাও দস্যু। সিরাজ বলছেন, মতিঝিল আপনারই রয়েছে মা। ঘসেটি বলছেন, তাহলে সেখানে যাবার অধিকার কেন আমার নেই? সিরাজ বলছেন, রাজনীতির কারণে। ঘসেটি বলছেন, তোমার রাজনীতির সঙ্গে আমার সম্বন্ধ? আমার রাজ্য নাই, তাই আমার কাছে রাজনীতিও নাই, আছে শুধু প্রতিহিংসা। এই প্রতিহিংসা আমার পূর্ণ হবে সেই দিন, যেদিন তোমার এই প্রাসাদ অপরে অধিকার করবে। তোমাকে ওই সিংহাসন থেকে ঠেলে ফেলে শওকত জঙ্গের মতো কেউ যেদিন তোমাকে এই মধ্যেই লুৎফা ছুটিয়ে আসছেন। লুৎফুন্নেসা হচ্ছেন সিরাজের স্ত্রী। লুৎফা বলছেন, মা তোমার মুখে ও কথা শেষ করো না মা। ঘসেটি বলছেন, নবাব মহিষী? লুৎফা বলছেন, নবাব মহিষী নই মা, তোমার কন্যা। লুৎফুন্নেসা নিজেকে ঘসেটির কন্যা হিসাবে প্রতিষ্ঠা করছে, এখানে বোঝাতে চাইছে। ঘসেটি বলছেন, নবাব মহিষী নও, আজ ভাবছো খুবই বিনয় করলে, কিন্তু দুদিন বাদে ওই কথাই সত্য হবে। এই আমার মতো জীবনযাপন করতে হবে। ঘসেটির মতো জীবনযাপন বলতে তার স্বামী মারা গেছে, সে তার বৈধব্য জীবন এবং তার নিজস্ব সন্তান নেই, তার যে জীবন সেই জীবনের কথা বলছে। লুৎফা বলছেন, নবাব? ঘসেটি বলছে, নবাব মহিষী এই বাঁদির বিরুদ্ধে অভিযোগ করেছেন নবাব, বাঁদিকে দণ্ড দিয়ে মহিষীকে খুশি করুন। অর্থাৎ বাঁদি বলতে যে কাজের লোক হিসাবে বলছে, সেই বাঁদিকে অর্থাৎ ঘসেটি বেগমকে সাজা দিয়ে, নবাবকে ব্যঙ্গ করে বলছে, তাকে সাজা দিয়ে তার স্ত্রীকে তিনি খুশি করুন। লুৎফা বলছে, জাহাঁপনা ওকে ওর প্রাসাদে ফিরে যেতে দিন, অর্থাৎ মতিঝিলে ফিরিয়ে দিন। সিরাজ বলছেন, দেবো লুৎফা, সময় এলেই পাঠিয়ে দেবো। ঘসেটি বলছেন, এখনও সময় আসবে, অর্থাৎ সেই সময় আর আসবে না, এটাই কাঙ্ক্ষিত ঘসেটি বেগমের কাছে। লুৎফা বলছেন, অমন করে কথা বলো না মা, আমার বুক কেঁপে ওঠে। ঘসেটি বলছেন, তোমার বুক কেঁপে ওঠে? আর আমার বুক যে জ্বলে পুড়ে খাক হয়ে যাচ্ছে, তা কি তোমরা বুঝেছো? না কখনো বুঝতে চেয়েছো? অনাথা বিধবা আমি, নিজের গৃহে দুঃখকে সাথী করে পড়েছিলাম, অত্যাচারের প্রতিকারে অক্ষম হয়ে ডুবুরে কেটে সান্ত্বনা পেতাম। তোমরা তাতেও বাদ সাধলে, ছল করে ধরে এনে পাপ পুরীতে বন্দিনী করে রাখলে। তোমাদের আমি ক্ষমা করব, অর্থাৎ তাকে যেহেতু তার যে দুঃখের জীবন, তার স্বামী নেই, তার সন্তান নেই, সেই অবস্থায় তাকে মতিঝিল থেকে তুলে এনে প্রাসাদে বন্দি করে রেখেছে, তাই ঘসেটি এখানে থাকতে চাইছে না। এবং প্রথম থেকেই সিরাজ যে সিংহাসনে আরোহণ করুক সেটাও তিনি চাইতেন না। প্রথম থেকেই তিনি সিরাজকে সিংহাসনচ্যুত করার পক্ষপাতী ছিলেন, তাই সিরাজকে রাজনৈতিক কারণে তাকে বন্দিনী করে রাখার সিদ্ধান্ত নিতে হয়েছিল। সিরাজ বলছেন, আর আমরাই বুঝি ক্ষমা করবো বিদ্রোহিণীকে? মায়ের মতো সম্মান দিয়ে মায়ের বোনকে মায়ের পাশেই বসিয়ে রাখতে চেয়েছিলাম। তোমার তা ভালো লাগছে না, আজ ভয় হচ্ছে শেষটার না বাধ্য হয়ে তোমাকে বন্দিনীর মতোই কারাগারে স্থান দিতে হয়। লুৎফা বলছেন, নবাব, জাহাঁপানা। সিরাজ বলছেন, ঘরে বাইরে প্রতিনিয়ত এই বাক্যজল আমি আর সইতে পারি না লুৎফা। এমন কোনো অপরাধ আমি করিনি যার জন্য সকলের কাছে সব সময় অপরাধীর মতো আমাকে করজোড়ে থাকতে হবে। দুই হাতে মাথা চাপিয়ে বসিয়া রইলেন। ঘসেটি বলছেন, অপরকে বঞ্চিত করে যে সিংহাসন পেয়েছে সে সিংহাসন তোমাকে শান্তি দেবে ভেবেছ? সিরাজ বলছেন, আমি জানি কেমন করে ওদের কণ্ঠরোধ করা যায়, কেমন করে স্পর্ধায় উন্নত ওদের শির আমার পায়ের তলায় নুইয়ে দেওয়া যায়। শুধু আমার মুখের একটি কথা, চোখের একটি ইঙ্গিত সাপেক্ষ আমি তাও পারি না শুধু আমি কঠোর নই বলে, পারি না শুধু পরের ব্যথায় আমার প্রাণ কেঁদে ওঠে বলে। অর্থাৎ যে মানবিক রূপের কথা, যে মানসিকতার কথা, মানব প্রেমের কথা সিরাজের মধ্যে ছিল, তাই তিনি সহজেই তার বিরুদ্ধে যে কণ্ঠগুলো উন্নত হয়েছে, যে শির উন্নত হয়েছে, তাকে নুইয়ে দেওয়ার ক্ষমতা তার অস্ত্র বলে তার রয়েছে, কিন্তু মানবিকতার কারণে অপরের ব্যথায় যে যার প্রাণ কেঁদে ওঠে, সেই কারণে সিরাজ তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারেনি। তাই ক্ষোভে দুঃখে সিরাজ প্রায় কাঁদিয়া ফেলিলেন। লুৎফা তাহার কাছে গিয়া কহিলেন, নবাব, জাহাঁপানা, আপনার চোখে জল, আমি যে সইতে পারি না। ঘসেটি বলছেন, আজকার এ কান্না শুধুই বিলাস, কিন্তু এ কান্নায় বিরাম নেই। চোখের জলে নওয়াব পথ দেখতে পাবেন না। বেগমকে আজীবন আমারই মতো কেঁদে কাটাতে হবে। আমি না কেঁদে কেঁদে অন্ধ হবে। পলাশির প্রান্তরে কোলাহল ছাপিয়ে উঠবে কমরোল রোল। সিরাজের নওয়াবির এই পরিণাম। আমি না বলতে সিরাজের মা, সেও কেঁদে কেঁদে অন্ধ হবে এবং তাদের পরিণতি খুবই করুণ হবে এবং তাকে সিংহাসনচ্যুত হতে হবে এবং লুৎফাকে তার মতো বৈধব্য যন্ত্রণা ভোগ করতে হবে। এই কথা বারবার ঘসেটি বেগম বলে চলেছে। ঘসেটি চলিয়া গেলেন। নবাব তাহার দিকে অগ্রসর হইতেছিল, লুৎফা তাহাকে ধরিলেন। সিরাজ বলছেন, বলতে পারো লুৎফা, বলতে পারো এই ঘসেটি বেগম মানবী না দানবী? লুৎফা বলছেন, ওকে ওর প্রাসাদে পাঠিয়ে দিন জাহাঁপানা। ওর সঙ্গে থাকতে আমার ভয় হয়, মনে হয় ওর নিঃশ্বাসে বিষ,
ওর ওই দৃষ্টিতে আগুন, ওর অঙ্গ সঞ্চালনে ভূমিকম্প। সিরাজ বলছেন, মাত্র 15টি মাস আমি রাজত্ব করেছি লোকটা। এই 15 মাস আমার এমনই অভিজ্ঞতা হয়েছে, মানুষের এমনই নির্মমতার পরিচয় আমি পেয়েছি যে কোনো মানুষকে শ্রদ্ধাও করতে পারি না, ভালোও বাসতে পারি না। অর্থাৎ তার 15 মাসের যে সিংহাসন আরোহণ, এই সময়কালের মধ্যে অধিকাংশ সময়ই তাকে এই নির্মম অভিজ্ঞতার মধ্যে দিয়ে যেতে হয়েছে, যে অভিজ্ঞতা তাকে মানুষকে শ্রদ্ধা করতে, মানুষকে ভালোবাসতে ভুলিয়ে দিয়েছে। লুৎফা বলছেন, চলুন জাহাপানা, একটু বিশ্রাম করবেন। সিরাজ বলছেন, বিশ্রামের অবসর হবে পলাশির পর। লুৎফা বলছেন, পলাশি? সে কি জাহাপানা? সিরাজ বলছেন, তুমি এখনও শোনোনি পলাশির মাঠে আবার যুদ্ধের সম্ভাবনা? অর্থাৎ সিরাজ স্মরণ করিয়ে দিচ্ছেন তার স্ত্রীকে, তুমি এখনও শোনোনি পলাশির মাঠে আবার যুদ্ধের সম্ভাবনা, যে যুদ্ধ হবার সম্ভাবনা তৈরি হয়েছে। লুৎফা বলছেন, আবার যুদ্ধ জাহাপানা? 15 মাসে নবাবী লুৎফা, তার মাঝে পুরো 1 বছর যুদ্ধে, ষড়যন্ত্র ভেদে, গুপ্তচর পরিচালনায় অতিবাহিত হয়েছে। এইবার হয়তো শেষ যুদ্ধ। অর্থাৎ এখানে খুবই ইঙ্গিতপূর্ণ কথা, এই 15 মাসের মধ্যে 1 বছর অর্থাৎ 12 মাস তাকে বিভিন্ন ষড়যন্ত্র ভেদে, গুপ্তচর পরিচালনায় অতিবাহিত করতে হয়েছে। শান্তিভাবে তিনি রাজত্ব করতে পারেননি। লুৎফা বলছেন, শেষ যুদ্ধ? নবাব যেহেতু বললেন এইবার হয়তো শেষ যুদ্ধ, তখন লুৎফা বলছেন, শেষ যুদ্ধ? সিরাজ বলছেন, যদি জয়ী হই তাহলে হয়তো আর যুদ্ধ হবে না, আর যদি পরাজিত হই তাহলে তো নয়। লুৎফা বলছেন, পলাশি? সিরাজ বলছেন, পলাশি, লাখে লাখে পলাশ ফুলের অগ্নিবরণে কোনোদিন হয়তো পলাশির প্রান্তর রাঙা হয়ে থাকতো, তাই আজও তার বুকে রক্তের তৃষা। জানি না আজ কার রক্ত সে চায়, পলাশি, রাক্ষসী পলাশি। এইভাবে সমগ্র নাটকটি আলোচিত হয়েছে, যেখানে বিভিন্ন চরিত্রের এখানে আলোচনা হয়েছে। এখানে মূলত নবাবের যে সংকট, কিসের সংকট? তার মানবিকতার সংকট। তিনি মানুষকে ভালোবেসে তাদের দুঃখ কষ্টকে তিনি সহ্য করতে না পেরে তার যে মানবিক রূপ, সেই মানবিক রূপের প্রকাশ ঘটাতে চেয়েছেন। সেই মানবিক রূপের তার ফলও পেতে হয়েছে হাতে নাতে, এবং সকলে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে শেষ অবধি কী পরিণত হয়েছিল আমরা জানি। অর্থাৎ এখানে নাট্যকার শচীন্দ্রনাথ সেনগুপ্ত তিনি সিরাজের মানবিক রূপকে তুলে ধরলেন, এবং তার বিরুদ্ধে যে ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্রকে গড়ে তোলার পেছনে যে মানুষরা ছিলেন, সেই মানুষদের তিনি একত্রিত করে বাংলার আকাশে স্বাধীনতার সূর্যকে বজায় রাখতে চেয়েছিলেন। কিন্তু ক্লাইভের খঞ্জরে সেই পলাশির প্রান্তরে বাংলার স্বাধীনতা ভাগ্য সেটা বিপর্যস্ত হয়েছিল। সিরাজের মাধ্যমে সিরাজ চরিত্র সেই দৃঢ়তা বজায় রাখতে পেরেছিল, কিন্তু মানবিকতার কারণে তার যেই পরিণতি, সেটাই এখানে শচীন্দ্রনাথ সেনগুপ্ত আমাদের সামনে তুলে ধরলেন।